জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের সংবাদ সম্মেলনে অভ্যুত্থান নেতারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। আওয়ামী লীগ নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। অভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয় বললেন বিএনপি নেতা। বাতিল না করে সংবিধানের প্রশ্নবিদ্ধ অংশ সংস্কারের পরামর্শ। সংবিধান একটি রাজকথা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অস্থায়ী পাস নিয়ে কাল থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আগুনের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ সোমবার। কিছু আলামত পাঠানো হতে পারে বিদেশে। ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ করে বিক্ষোভ। জুলাই থেকে ৩৫,০০০ করার প্রস্তাব স্বাস্থ্যের। এখনই বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। যানজটে ভোগান্তি। শাহজালালের থার্ড টার্মিনাল নির্মাণে প্রায় ৪,০০০ কোটি টাকা লুটপাট। অভিযোগ অনুসন্ধানে নামছে দুদক। অর্থ পাচারকারী কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের এবং প্রতিফলন ঘটবে গণঅভ্যুত্থানকে ঘিরে আকাঙ্ক্ষার। রবিবার সকালে রাজধানী বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। জানান ৩১ ডিসেম্বর বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সব দলমতের মানুষের অংশগ্রহণে পাঠ করা হবে এই ঘোষণাপত্রটি, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনা হয়ে থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই নানামুখী চ্যালেঞ্জের মুখে নতুন সরকার। দেশ বিদেশ থেকে শিকার হতে হচ্ছে ষড়যন্ত্রের। এর থেকে উত্তরণে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে অভ্যুত্থানকারী নেতারা। রবিবার জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ২,০০০ ঊর্ধ্ব শহীদ এবং ২০,০০০ ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে ৩১ ডিসেম্বর ২০২৪ সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিলম্বে হলেও বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের একটি দিক নির্দেশক হিসেবে থাকবে এই ঘোষণাপত্র। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। ইতিমধ্যে ঘোষণাপত্রের খসড়া সব রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। শহীদ পরিবারের সদস্য সহ সব দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষের সামনে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে, প্রতিটি আমলা আসবে, প্রতিটি উপদেষ্টা আসবে, এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, ২৪-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্রিয়ার অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হবে সবাই, প্রত্যাশা গণ অভ্যুত্থানকারী নেতাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
নতুন রাজনৈতিক ধারায় সাংবিধানিক ঝুঁকি এড়ানোর জন্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রয়োজন বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। আর আইনজীবীরা মনে করছেন রাজনৈতিক ঐক্য গড়তে যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। দেরিতে আসলেও নতুন রাজনৈতিক ধারায় এর প্রভাব থাকবে বলেও মনে করেন তারা। অভ্যুত্থানের আড়াই মাস পর গত 22 অক্টোবর 5 দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার দাবিও ছিল। এরপর কেটে গেছে 2 মাস। শনিবার একযোগে ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান দেন 31 ডিসেম্বর শহীদ মিনারে প্রকাশ করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কি থাকছে ঘোষণাপত্রে এ নিয়ে সব মহলেই রয়েছে নানা কৌতূহল। জানা গেছে 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, বাকশাল, বিগত 3টি বিতর্কিত নির্বাচন এবং আওয়ামী লীগের আমলে গুম, খুন, অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং বাংলাদেশিদের ধারাবাহিক সংগ্রামের ইতিহাসকে প্রাধান্য দেয়া হয়েছে ঘোষণাপত্রে। এছাড়া 1-11 রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদ ভেঙে দেয়া, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের অপসারণের বিষয়েও উঠে এসেছে। জুলাই বিপ্লব প্রমাণ করেছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। ঘোষণাপত্রে বিষয়টি অধিক গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের পাশাপাশি ঘোষণাপত্রে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও। 31 ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন থেকে কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। জাতীয় নাগরিক কমিটি নেতারা বলছেন নতুন রাজনৈতিক ধারায় সাংবিধানিক ঝুঁকি এড়াতে এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা রয়েছে। এটা অভ্যুত্থান হিসাবে বা বিপ্লব হিসাবে নিয়ে এটার যে স্বীকৃতি সেটা থাকবে সেই প্রোক্লেমেশনে। আগের যে আমাদের সংবিধান ছিল এবং যেই রাষ্ট্র ব্যবস্থাটা ছিল সেই সংবিধানের মূলনীতিগত জায়গায় এবং রাষ্ট্র চালনার মূলনীতিগত জায়গায় কিছু পরিবর্তন আসবে। আইন বিশ্লেষকরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে দেরিতে হলেও ঘোষণাপত্র রাজনৈতিক ঐক্য গড়তে ভূমিকা রাখবে। কেউ কেউ বলছেন ঘোষণাপত্রের প্রোক্লেমেশন অফ জুলাইয়ের আইনি ভিত্তি না থাকলেও রয়েছে রাজনৈতিক প্রভাব। ঐক্যের দ্বারকে আরো মজবুত করবে, কারণ এই ঘোষণাপত্র সকলকেই অ্যাড্রেস করা হয়েছে, কোনো শ্রেণী পেশা কাউকেই বাদ দেওয়া হয়নি। এই প্রোক্লেমেশনে বলা হয়েছে নতুন সংবিধান যদি ইনকর্পোরেট করতে হয় তাহলে প্রয়োজনে আরেকটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘোষণাটাকে বিবেচনায় নিতে পারে এবং নিতে পারে না এমনটি মনে করার কোনো কারণ নেই, কিন্তু সেটি কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে করতে হবে। অপশক্তি এবং অশুভ তৎপরতার বিরুদ্ধে তাদের এই ঘোষণাটা একটা রাজনৈতিক চাপ হিসেবে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বিপ্লবের পর এ ধরনের ঘোষণাপত্র প্রকাশ করা নতুন নয়, তবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে বিপ্লব নাকি গণঅভ্যুত্থান বলা হবে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। তিনি বলেছেন বিপ্লবের ঘোষণাপত্র অভ্যুত্থানকারীদের নিজস্ব ব্যাপার। যারা এই ঘোষণাটা দিবেন ওনারাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কি ঘোষণা দিবেন এ বিষয়ে সরকার আসলে তেমন অবগত নয়। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না হবে ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না, আর এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টা স্পষ্ট না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে স্পষ্ট কোনো কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়। জুলাই বিপ্লব কারো একার কৃতিত্ব নয় মন্তব্য করে 24-এর গণঅভ্যুত্থানকে ব্র্যান্ডিং না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন 72-এর সংবিধান বাতিলের ঘোষণা নিয়ে যে বিতর্ক উঠেছে তা সমাধানে প্রশ্নবিদ্ধ অংশ সংশোধন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা আসে প্রায় সব মহল থেকেই। নানা মতপার্থক্যের মধ্যে সংবিধান সংস্কারের কথাও আসে জোরে সোরে। 72-এর সংবিধান নিয়েও আলোচনা হয় রাজনৈতিক দল ও জুলাই বিপ্লবের অংশীজনদের মাঝেও। গণঅভ্যুত্থানের 5 মাস পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যখন বলছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে বিলুপ্ত হবে 72-এর সংবিধান, এমন বক্তব্যকে ভালোভাবে দেখছেন না বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন প্রশ্নবিদ্ধ অংশ ফেলে দিয়ে সংশোধন করা যেতে পারে সংবিধান। সংবিধান একটি রাত খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে
নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনে রাজনৈতিক দলগুলোরও অবদান আছে। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী ৪৬২ জন মারা গেছে এর মধ্যে। এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে। একই দিন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক দখল ও বিভিন্ন লুটপাটে কারা জড়িত তা জানে দেশের মানুষ। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। এদিকে চট্টগ্রামে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব, এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। বাংলাদেশের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে না, তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী। ৫ আগস্টের পর নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে নীলফামারীর সৈয়দপুরে পথসভায় যোগ দিয়ে তিনি কথা বলেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার লুটপাট চালিয়ে অর্থনৈতিক খাতে বড় ক্ষতি করেছে। পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার সহ জেলা উপজেলা নেতাকর্মীরা। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিগত সরকারের উস্কানিতে, ষড়যন্ত্রে ডাকাত পড়ে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। আমরা হাহাকার করলাম, চিৎকার দিলাম। এখন ৫ তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে। তারা গুলি ছুড়ল, কয়েকজন লোক আহত হলো। শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাল থেকে অস্থায়ী পাশে সচিবালয়ে প্রবেশ করা যাবে। কারো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে এমনটি ভাবার অবকাশ নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ক্রাইম সিন রক্ষায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগুনের ঘটনায় সোমবারই প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। এছাড়াও কিছু আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে বিদেশে। ভাতা বাড়ানোর দাবিতে আবারও শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। দফায় দফায় আন্দোলন করে যৌক্তিক সমাধান না মেলায় কর্মবিরতি দিয়ে সমাবেশের ডাক দেন তারা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ আশপাশের সড়কে যান চলাচল। এদিকে জুলাই থেকে ভাতা ৩৫,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এখনই তার বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। 7 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রাজধানীর শাহবাগে প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা 25,000-এর ভাতা 50,000 করার দাবিতে স্লোগানে উত্তাল রাজপথ। এক দফা দাবিতে রোববার সকালে শাহবাগে অবস্থান নেন সারা দেশ থেকে আসা বেসরকারি শিক্ষানবিশ চিকিৎসকরা। 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিএসএমএমইউর প্রধান ফটকে অবস্থান নেন তারা। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নেন সড়কে। বন্ধ হয়ে যায় যান চলাচল।
আন্দোলনকারীদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি শিক্ষানবিশ চিকিৎসকরা। 25,000 টাকা করে পাই, আমরা 50,000 টাকা অথবা নবম গ্রেড সাথে সমমানের যে সুবিধাগুলো পাওয়া হয় ওটা দাবি করছে। 30,000 টাকা প্রজ্ঞাপনটা প্রত্যাখ্যান করা প্লাস হচ্ছে আমাদের যে ন্যায্য দাবি সেটা মেনে নিতে হলেও আমরা ডিউটিতে চলে যাব। আন্দোলনের মুখে 5,000 টাকা বাড়িয়ে ভাতা 30,000 করে গত সপ্তাহে প্রজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু তা প্রত্যাখ্যান করে রোববার আবারও আন্দোলনে নামেন বেসরকারি শিক্ষানবিশ চিকিৎসকরা। এক পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী জুলাই থেকে তাদের ভাতা 35,000 টাকায় উন্নীত করার প্রস্তাব দিলেও জানুয়ারি থেকে তার বাস্তবায়ন চান ট্রেনি চিকিৎসকরা। আমাদের যেটা 30,000 টাকার প্রজ্ঞাপন দিয়েছিল, অ্যাকচুয়ালি এটা প্রহসন ছাড়া কিছুই না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন যা হবে এর ফয়সালা রাজপথেই হবে। কর্মবিরতির ডাক দিয়ে গত সপ্তাহেও আন্দোলন করেন চিকিৎসকরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির আরও 8 জন এসআইকে শোকজ করেছে কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা একাডেমির পুলিশ সুপার মোহাম্মদ তানভীর সালেহীন ইমন স্বাক্ষর করা শোকজের চিঠি দেওয়া হয় 8 জনের হাতে। আগামী 3 দিনের মধ্যে শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে বলেও জানানো হয়। এর আগে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে 3 ধাপে 313 জন এসআইকে শোকজ করে সারদা পুলিশ একাডেমি। ইতিমধ্যে তাদের চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সিলেটের রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ দাফন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় কানাইঘাটে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা এলাকার নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে দুপুর 2:30টার দিকে নগরীর শাহী ঈদগাহ ময়দানে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় তার জন্য করা হয় বিশেষ দোয়া। গত 20 ডিসেম্বর হারিস চৌধুরীর লাশ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মারা গেলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় দাফন করা হয়। আমার আব্বু নেই আজকে, আমার আব্বুর থাকার কথা ছিল। হয়তোবা দেশের ওই বই পরিস্থিতি না হলে আমার আব্বু আরো বাঁচতেন। মানসিক প্রেশার, শারীরিকভাবে যে অসুস্থতা, সবকিছুর মধ্যে দিয়ে এভাবে 15টা বছর হারমিটের মতো লাইফ লিড করা, that kind of led to his breakdown of his health too. And it has contributed to breaking down of his of his heart and of his health and everything. 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠতে বাকি আর মাত্র 2 দিন। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে সাজসজ্জার শেষ আচর। জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের সম্মানে যুক্ত হচ্ছে নতুনত্ব, তৈরি হচ্ছে আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকিট কাউন্টার সুবিধা। জিন্না তারা যশোর রিপোর্ট। হাতুড়ি পেরেকের ঠক ঠক শব্দ, কেউ ছুটছে কাঠ আর বোর্ড নিয়ে, কেউ বা দিচ্ছেন রং তুলির আঁচড়, শেষ মুহূর্তের ঝালাই। সব মিলে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। 2 দিন বাদেই পর্দা উঠবে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে শুরু হওয়ায় প্রস্তুতি কিংবা ব্যবসায় যে ভাটা পড়েছিল, এবছর তা কাটাতে প্রস্তুতি নিচ্ছে মেলায় অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলো। আমাদের প্যাভিলিয়নে হচ্ছে বাণিজ্য মেলা আমাদের সবচেয়ে বড় প্যাভিলিয়ন। স্ট্রাকচারের কাজ ডান, এখন ভিতরে যে ইনক্লুডিং কাজগুলো হচ্ছে, কালকের ভিতরে কাজ শেষ হবে, ডেকোরেশনের কাজটাও আমাদের পরশুদিন শেষ হয়ে যাবে। দেশি বিদেশি মিলে স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে 362টি। বাংলাদেশ বাদে 7টি ভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের আসরে। 2025-এর বাণিজ্য মেলায় যুক্ত হচ্ছে বেশ কিছু নতুনত্ব। 2024-এর জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে ঠিক এই জায়গায় তৈরি হবে শহীদ আবু সাইদ কর্নার। মেলার পেছনের দিকটায় থাকছে মীর মুগ্ধ কর্নার এবং ভেতরে থাকছে তারুণ্যের প্যাভিলিয়ন। তবে অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোর মূল্য বা ভাড়া। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে 50 টাকা, 12 বছরের নিচে হলে টিকিট মূল্য অর্ধেক। গত বছর যে ফ্লোর প্রাইস ছিল সে একই ফ্লোর প্রাইস আছে, তবে এই বছরের নতুনত্ব হচ্ছে এবছর পুরো বরাদ্দ প্রক্রিয়াটা হচ্ছে অনলাইনে। মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রত্যাশা, নতুনত্বের ছোঁয়ায় এবছর আরও আকর্ষণীয় হবে বাণিজ্য মেলা। 2025-এর বাণিজ্য মেলা মানে হচ্ছে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার যে বিজয়,
সেটা আর কি প্রক্ষেপণ করেই মূলত মেলার সমস্ত কার্যক্রমের সাথে আমরা সমন্বয় করছি। এবার বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। শিশুদের জন্য হচ্ছে প্রযুক্তি ভিত্তিক শিশু পার্ক। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে প্রায় 4,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আরও জানিয়েছেন, অর্থ পাচারে জড়িতদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 5 আগস্টের পর থেকেই বেরিয়ে আসছে দুর্নীতির নানা তথ্য। অভিযোগ উঠেছে উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারেরও। আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন এমন মানুষের তালিকা অনেক লম্বা। অর্থ পাচারে জড়িতদের শাস্তি নিশ্চিতে অনেককেই বাংলাদেশে ফিরে আনার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। যারা আমাদের দেশ থেকে মানি লন্ডারিং করেছেন তাদেরকে ফেরত আনার বিষয়ে যত ধরনের আইনানুগ কার্যক্রম গ্রহণ করা যাবে সব কিছুই করা হবে। দুদক মহাপরিচালক আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের পরিচালক AKM মাকসুদুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 7,000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্প ব্যয় 22,000 কোটি টাকায় বৃদ্ধি করা, সরঞ্জামাদি স্থানীয়ভাবে কেনার পর বিদেশ থেকে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া, সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে 900 কোটি টাকা লোপাট ও প্রকল্পের 3টি বড় কাজ অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে কমিশন বাণিজ্যের অভিযোগও রয়েছে। দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি সংযোজন, সিলিংয়ের কাজে ব্যাপক অনিয়ম ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে 459 কোটি 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা হোমটেক্স অ্যান্ড ক্লথিং লিমিটেডের মালিক মোহাম্মদ মহসিন ও ব্যাংকটির সাবেক MD AFM শরীফুল ইসলাম সহ 29 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে দমকল বাহিনীর গাড়ির সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, শনিবার স্থানীয় সময় সকালে অঙ্গরাজ্যটির ডেলোরে সমুদ্র সৈকতের কাছে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে 3 জন দমকল বাহিনীর সদস্য ছিলেন। এদের মধ্যে 2 জনের অবস্থা উন্নতি হয়েছে বলে জানায় চিকিৎসক। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।